রাস্তাটা দেখে যা দেখলাম, বাপে বাপ, ওঠা যাবে না। এই দেখো সামনে পুরো একদল বাদল সামনে। লাইফে আমার এটা ফার্স্ট টাইম ট্রেক, কোনোদিনও আজ পর্যন্ত আমি এরকম ট্রেক করিনি। এতটা চড়াই রাস্তাটা উঠলাম, উঠে যে সামনের ভিউ দেখছি, বাহ বাহ। এবার এখান থেকে কিন্তু যে রাস্তাটা উঠছে সমতল কিন্তু নয়, খাপে খাপে কিন্তু এরকম সিঁড়ি রয়েছে। হ্যাঁ, অনেকটা খাড়াই উঠে এসছি, আবার রাস্তা উঠেছে উপরে সোজা একদম। বাপরে বাপ, রাস্তা পুরো পাথরের রাস্তা, বড় 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 পাথর পাতা এখানে সব। তো দর্শক বন্ধুরা, এখন আছে আমি হাওড়া স্টেশনে, বা হাওড়া স্টেশন থেকে আমাদের গাড়ি হলো রাত্রি 11:40। এবার সেই 11:40 গাড়িটা কিন্তু আমাদের ধরতে হবে, সেটা হলো মুম্বাই মেল যেটা রয়েছে। সেই ট্রেনটা ধরে আমরা ঠিক ওই 4:30-4:30 দিকে আমরা ওই ফরেস্টনাথ স্টেশনে আমরা পৌঁছে যাবো। তাই মুম্বাই মেলটা এখনো অ্যানাউন্স করেনি কখন আসবে, যখন আসছে তখন দেখছি। তা আমি বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে আসলাম। হাওড়া স্টেশন থেকে এবার আমি ওই মুম্বাই মেলটা ধরবো, মুম্বাই মেলটা ধরে কিন্তু আমি ফরেস্টনাথ স্টেশনে যাবো। তা আমরা স্লিপারে যাচ্ছি, আমরা রিজার্ভেশন করে নিচ্ছি। স্লিপারে আমাদের ভাড়া পড়েছে 240 টাকা করে। তা চলো ট্রেনটা আসুক, ট্রেনে উঠি, তবে কথা হচ্ছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। এখন ওখান থেকে আমাদের ওইদিকে যেতে হবে, তো 15 নম্বর প্ল্যাটফর্মটার দিকে যেতে হবে, ওখানে আমাদের মুম্বাই মেলটা দিয়ে দিয়েছে। তো এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই হলো জেনারেলের লাইন, দেখুন এগুলো জেনারেলের বগি। এই জেনারেলের সবাই এখন উঠবে, এটাও আনরিজার্ভ, এটাও জেনারেল। গাড়ি আমাদের হলো S2 বগি, আমাদের রিজার্ভেশন করা আছে স্লিপারে, তো আমরা S2 তে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, এই হলো আমাদের কামরা S2 স্লিপার। এখন ট্রেনে উঠছি আমরা। আমাদের তো আপার রয়েছে, মিডিল রয়েছে, স্লিপার। এই হলো আমাদের সিট 35, 34, 36। উপরের দুটো আপার, একটা মাঝখানে মিডিল আছে আমাদের। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ট্রেনে রয়েছে। আমার দাদা উপরে উঠে গেছে, আমি মিডিলে রয়েছি, কোনোরকম মিডিলে বসে রয়েছি, দাদা উপরে রয়েছে। এখানে আরো প্যাসেঞ্জাররা রয়েছেন, শুয়ে আছে। তো ফাইনালি পারসনাথ স্টেশনে এসে নামলাম। তা প্রায় কিন্তু ট্রেন আধা ঘন্টার মতন লেট, এখন সময় হয়েছে 4:45 মতন। তাই পারসনাথ স্টেশন থেকে এখন আমরা ব্রিজ ধরবো, মানে ফুট ওভার ব্রিজ ধরবো। ফুট ওভার ব্রিজ ধরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো। এবার সেখান থেকে আমাদেরকে ম্যাজিক গাড়ি ধরতে হবে, ধরে আমাদের যেতে হবে মধুবন। এরা ছোট ব্রিজ রয়েছে, ছোট ব্রিজ ধরে কিন্তু আমাদেরকে উপরে উঠতে হবে। উঠে আমরা ডান দিকে যাব, ডান দিকে কিন্তু আমাদের ওখান থেকে সব দেখবো গাড়ি রয়েছে, সব গাড়ি স্ট্যান্ডগুলো রয়েছে, ওখান থেকে গাড়ি ধরতে হবে। এই উঠে এখন আমাদের সোজা যেতে হবে, সোজা আমাদের কিন্তু নিচে নামতে হবে। এ দেখো এখানে দেখতে পারবে অনেক এখানে ম্যাজিক গাড়ি রয়েছে, ম্যাজিক গাড়ি থেকে কিন্তু এখান থেকে উঠতে হবে।
ফাইনালি কিন্তু চলে এসেছি পরেশনাথ স্টেশন থেকে মধুবনে। এই মধুবন থেকে কিন্তু আমাদেরকে ওই সামনে যে দেখা যাচ্ছে গেট, ওখান থেকে কিন্তু আমাদেরকে ট্রেক শুরু করতে হবে। আমরা এই গাড়িতে করে এলাম, দাদা এখন ভাড়াটা মিটিয়ে দিচ্ছে। এখানে কিন্তু জনপ্রতি কিন্তু 70 টাকা করে নেওয়া হলো। এই হলো সামনে দেখা যাচ্ছে ওখানে মধুবনের গেট। দেখবে এই উপরে ওঠার আগে কিন্তু এখান থেকে অনেক বাইকালারা আছে, তারা কিন্তু এরকম বাইকে করে কিন্তু এই নিচ থেকে কিন্তু উপরে নিয়ে যায়। তা এক একজনের কাছ থেকে কিন্তু নেওয়া হয় 700 থেকে 800 টাকা। আর উপরে নিয়ে যাওয়া আর নিয়ে আসা সব মিলে কিন্তু কখনো 1100, কখনো 1000 টাকা এরকম কিন্তু ওরা নিয়ে থাকে। এরকম জিজ্ঞাসা করছে দাদাকে যে বাইকে করে যাবে কিনা। তা উপরে ওঠার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, সেখানে নিয়ে নিচে একটা ব্রেকফাস্ট করছি একটুখানি বলবো। স্যান্ডউইচ নিচ্ছি, তো দাদা নিয়ে এসছে বাড়ি থেকে। স্যান্ডউইচ হয়েছে, দাদাও খাচ্ছে। তো এবার এটা খেয়ে এবার কিন্তু এখান থেকে আস্তে আস্তে হাঁটা শুরু করব। এবারে পাহাড়ের উপরে উঠতে গেলে কিন্তু সব বাইকালার আসে, বাইকালার এসে কিন্তু জিজ্ঞাসা করে যে উপরে যাবেন কিনা পাহাড়ে। তারা কিন্তু একটা চার্জ নেয়, সেটা হলো কখনো 1000 টাকা, কখনো 1100-1200 টাকাও নিয়ে নেয়। উপরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আবার এখানে না ডলি সিস্টেম রয়েছে, যারা পালকির জায়গায় পালকি পরা হয়, তা ওখানে নিয়ে গেলে কিন্তু যারা ভারী ওয়েট যাদের আছে ওয়েট অনুযায়ী কিন্তু তারা নেয়, কখনো 4000-5000 নিয়ে নেয় যারা বাচ্চা বা কম ওয়েটে যারা আছে। আর যারা বেশি ওয়েট লম্বা চড়া যদি কাউকে নিয়ে যায়, বয়স্ক মানুষদের নিয়ে যায়, তাদের কাছে কিন্তু মিনিমাম 9000 টাকা 10,000 টাকাও নিয়ে নেয়। তা অনেকে ট্রেকিং করেও যায়, ট্রেক করেও যায়, অনেকে বাইকেও যায়, ডেলিভারি করেও যায়। এবার যে যেটা সুবিধা হবে তারা সেইভাবেই যায়। তাই উপরে ওঠার আগে দেখতে পাবে ডান দিকে এরকম দোকান রয়েছে। এই দোকান থেকে কিন্তু তোমরা এখানে চা, লস্যি বা কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নিতে পারো। আর এখানে দেখবে এরকম কিন্তু লাঠি পাওয়া যায়, যেটা হাতের সাপোর্টের হিসাবে ওখানে কাজে লাগে। কিছু কিছু লাঠি 20 টাকার রয়েছে, সরু সরু লাঠিগুলো, যেগুলো এই লাঠিগুলো হয়তো 20 টাকার রয়েছে। আর কিছু কিছু লাঠি রয়েছে কিন্তু 30 টাকার রয়েছে। কিন্তু এই লাঠি নিয়ে কিন্তু ওপরে এভাবে উঠতে হয়। দেখুন, যারা মধুবনে এখানে হোটেলে থাকতে চান, এখানে কিন্তু প্রচুর হোটেলের এরকম ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু আপনারা হোটেলেও রাত কাটাতে পারেন, হোটেলে স্টে করে তারপরে আপনারা সকালবেলার দিকে হাঁটতে যেতে পারেন। এই রাস্তা দিয়ে ওঠার সময় পুরো একদম খাড়াই রাস্তা, মানে উঠতে কিন্তু বেশ অবস্থা খারাপ হচ্ছে। দাদা লাঠি নিয়ে নিয়েছে, এখানে লাঠিতে করে যাচ্ছে সাপোর্টের জন্য। আমি কিন্তু কোনো লাঠি নিইনি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এদিকে একটা মন্দির রয়েছে, তারপরে কিন্তু ডান দিকে কিন্তু আর একটা মন্দির পড়ছে। না, আমরা এখনো মেন গেট থেকে প্রবেশ করিনি, মানে ট্রেকিং করার জন্য। ওই সামনেই রয়েছে মেন গেটটা, মানে এন্ট্রি গেটটা। যদি এন্ট্রি গেটে যাওয়ার আগে ওপরের এই দৃশ্যটা অপরূপ দেখুন। ওর সামনেই রয়েছে পুরো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাহাড়। আচ্ছা বন্ধু, এই হলো মেন গেটটা। এই মেন গেটে কিন্তু রয়েছে, দেখুন ওখানে লেখা আছে, যেটা হচ্ছে পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, চন্দ্রপ্রভু টং 11 কিলোমিটার, এদিকে গর্দব নালা 4 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার। তা এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের এবার মেন ট্রেক বলতে পারো কি চড়াই বলতে পারো, মন্দিরে যাওয়ার এবার কিন্তু এখান থেকে শুরু হবে। লাইফে আমার এটা ফার্স্ট টাইম ট্রেক, কোনোদিনও আজ পর্যন্ত আমি এরকম ট্রেক করিনি। তা এটা আমার ফার্স্ট ট্রেক হচ্ছে। সামান্য 300 মিটার কি 400 মিটার উপরে উঠলাম, উঠে কিন্তু সামান্য উঠেই অবস্থা খারাপ হয়ে গেছে, ঘাম ছুটে গেছে অলরেডি। এই সামনে রাস্তা আছে, এই রাস্তা ধরে কিন্তু এবার সোজা আসলাম। এসে কিন্তু এই যে এবার রাস্তা আমাদের যাচ্ছে সোজা, এখান থেকে কিন্তু আমাদের এবার যেতে হবে। পুরো কিন্তু চড়াই, এভাবে একদম এইভাবে উঠছে। চলো উঠি। দেখুন দর্শক বন্ধুরা, রাস্তাটা কিন্তু এবার এইভাবে এদিক দিয়ে এইভাবে গেছে। এই রাস্তা এখান থেকে আসছে এইভাবে, এইভাবে কিন্তু এখান থেকে এইভাবে এই উপরে উঠছে। এই বাইকাররা কিন্তু এইভাবে এখান থেকে বাইক নিয়ে আসে। দেখতে পাচ্ছেন একজনকে বাইক নিয়ে যাচ্ছে, এই রাস্তা ধরে কিন্তু যায়। এই দেখো, এই রাস্তা আবার এইভাবে চড়া, উপরে এইভাবে উঠেছে। ওরে বাপরে, পুরো খাড়াই রাস্তা। চলো উঠি।
এখনো আমরা প্রায় 1 কিলোমিটারও উঠিনি। কত কিলোমিটার উঠছি গো মোট? 300 মিটার হবে কি 400 মিটার হবে? না 400 মিটার উঠে অবস্থা খারাপ হয়ে গেছে ফার্স্ট টাইম। আর সামনে দেখো পুরো বাদরের দল, এ দেখো সামনে পুরো এক দল বাদর দেখতে পাচ্ছ সামনে, সব বাদর পুরো একদম। দেখো এখানে বাদর বসে, এখানে কতগুলো বাদর। এদেরতেই কিন্তু একটু সাবধান, ঠিক আছে? কোলে বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে সব বাদরগুলো। এই সামনে আসছে রাস্তা দিয়ে। হ্যাঁ, উঠতে গিয়ে বাদিকে একটা ছোট মন্দির দেখা যাচ্ছে। চলো মন্দিরটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো মারাংবুড়ু মন্দির। এই মন্দিরটার ব্যাপারে আমি একটু ছোট্ট করে বলি। এই যে মন্দিরটা আছে, এখানে যে আদিবাসী বা সাঁওতাল আদিবাসীরা যারা ছিলেন বা যারা আছেন, তারা কিন্তু ওনাদের যে দেবতা মারাংবুড়ু, এই দেবতার নামেই মন্দিরটা। আর যে মন্দিরে আমরা যাচ্ছি পার্শ্বনাথ মন্দিরটা, এই পার্শ্বনাথ মন্দির, এই পার্শ্বনাথ পাহাড়টা কিন্তু এই সাঁওতাল যারা সম্প্রদায়ের মানুষরা যারা আছেন, তারা কিন্তু মারাংবুড়ু পাহাড়ও বলে। তা চলো এবার দেখা যাক, আরো খাড়াই রাস্তা আছে, উঠি। কিন্তু ভয়ে থাকে, এই বাদর থেকে কিন্তু সত্যি অনেক হাত দূরেই থাকতে হবে। এত পরিমাণে বাদর। আমি অনেক মানুষের ভিডিও দেখেছি ইউটিউবে, অনেক ইউটিউব দাদাদের ভাইদের ভিডিও দেখেছি। তাদের ভিডিও দেখেই আমি চিন্তা করলাম যে না, আমি আসি পড়াশোনা পাহাড়ে ট্রেক করতে যাই। তা তাদের ভিডিও দেখে আমি যা ভেবেছিলাম যে সেরকম কষ্ট হয়তো হবে না, ট্রেক করা যাবে। আমি ভুল, সত্যি খুব অবস্থা। প্রথম করছি তো, প্রথম ট্রেক করছি, ভাবছে ঠিক আছে, যাই হোক অসুবিধা হচ্ছে, চলো উঠি যাই। মানে রাস্তাটা যেভাবে চড়াই উঠেছে, আমি চিন্তা করি বাইকওয়ালারা উঠে কি করে। এদের পুরো একদম বাইক চালিয়ে অভ্যাস, আর এরা উঠে কি করে, এটাই আমার চিন্তার বিষয়। বাপ রে বাপ, সামান্য 1.5 কিলোমিটার হয়তো আমরা উঠেছি, তাই না? 1.5 কিলোমিটার উঠে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে প্রায়। এই উপর থেকে কিন্তু সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি, একবার দেখিয়ে দিই একটু জুম করে। সামনের ভিউটা একবার দেখুন, ওহ অসাধারণ, অসাধারণ লাগছে উপর থেকে দেখতে। এই এক এক সময় উপর উঠে এরকম ভিউ দেখলে কষ্টটা দূর হয়ে যায়। রাস্তাতেই উঠেছে উপর দিয়ে, দাদা দিদি আসছে। চলো আমি উঠি ওপরে আস্তে আস্তে। দুই দিকে দুই জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এটা একটু আমাদের শর্টকাট হয়ে গেল এই জাস্ট, কিন্তু শর্টকাট নিতে কিন্তু অবস্থা খারাপ হচ্ছে। এই হলো সেই রাস্তাটা। হ্যাঁ, অনেকে শর্টকাট নিয়েছে, আমাদের মতন অনেক ভাইরা পিছনে আছে, শর্টকাট নিয়েছে। চলো চলো ওঠো ওঠো, এদিকে গান চলছে, সামনে অনেকে যাচ্ছে। চলো 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 চলো, সামনে আরেকটা শেড রয়েছে, বৃষ্টি আসলে এখানেও আশ্রয় নেওয়া যায়, অসুবিধা নেই। চলো চলো চলো। এই পাহাড়ের ব্যাপারে একটা ছোট্ট করে বলে দিই, এই পড়াশোনার পাহাড়টা কিন্তু অবস্থিত, কষ্ট দেব, এই পড়াশোনার পাহাড়টা কিন্তু অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু গিরিডি জেলায় এই পাহাড়টি অবস্থিত। এই পাহাড়টির উচ্চতা কিন্তু প্রায় 4.5 ফুট উঁচু। প্রায় 4.5 ফুট উঁচুতে কিন্তু এরকম ট্রেক করে কিন্তু মন্দিরের চড়ায় উঠতে হয়। এখনো কিন্তু আমরা 3 কিলোমিটারও উঠিনি, তাই অবস্থা খারাপ হয়ে গেছে আমার। দাদা দিদি যে রয়েছে, ওদের অবস্থা খারাপ হয়ে গেছে।
চলো আস্তে আস্তে হয়ে যাবে। প্রায় এতটা চড়াই করে আসার পর এই বাদিকে একটা জৈন মন্দির দেখলাম, যেটার নাম হলো কালীকুণ্ড ধাম। চলো আবার হাঁটা শুরু করেছিলাম করে এতটা উঁচু পাহাড়ের উপরে এরকম কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, একটু বসতি টাইপের। এখানে হয়তো সাঁওতাল সম্প্রদায়ের কিছু মানুষ এখানে বসবাস করেন। আর সামনে রয়েছে একটা দোকান, এই দোকানে কিন্তু জলও পাওয়া যায়, বিস্কুট চাও পাওয়া যায়, যা দেখছি এখান থেকে। দোকানের কথা বললাম। রাস্তা কিন্তু পুরো ঢালু, এভাবে নিচে নেমেছে, অসুবিধা হচ্ছে না। না না, আসার সময় আমরা ওই দিক দিয়ে নামবো, জল মন্দির হয়ে অন্য রাস্তা দিয়ে নামবো। হ্যাঁ দেখুন, আমরা ওই মন্দিরে উঠবো, এখনো অনেকটা রাস্তা বাকি। জুম করে দেখাই, এই হলো সেই মন্দিরটা। এখন কিন্তু অনেকটা রাস্তা, চলো যাওয়া যাক। কিছু দূরে এসে একজন আইসক্রিম আমার দাদার সঙ্গে দেখা হলো। এটা কিন্তু 10 টাকার বিনিময়ে কিন্তু আইসক্রিম পাওয়া যাচ্ছে। আইসক্রিম বানাচ্ছে, গরমে একটু স্বস্তি। আইসক্রিম দিদি থেকে থ্যাংক ইউ দেওয়ার জন্য, খাওয়ালো আমাকে। চলো উপরে উঠি, আর এই রাস্তা উপরে উঠতে হবে শর্টকাট। চলো যাই। এই শর্টকাটটা এমন শর্টকাট নিয়েছি, এসে মিশেছে একটা গভীর জঙ্গলে, কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি না। যারা রাস্তায় গিয়ে যে উঠবে, পুরো জঙ্গল, এখানে জঙ্গল, এখানে জঙ্গল। চলো এতটা চড়াই করে আসার পর অবশেষে পৌঁছালাম 3 মাইল। এইবার এখান থেকে কিন্তু যে রাস্তাটা উঠছে সমতল কিন্তু নয়, খাবে খাবে কিন্তু এরকম সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু বাইকগুলো কিন্তু হুড়মুড় করে ওঠে। লেজেন্ড, যারা বাইক চালায় তাদের হাত সত্যি পাকা হাত। এবার সেই রাস্তা ধরে সোজা
ওপরে উঠতে হবে। তো অবশেষে এসে পৌঁছলাম শীতল নালাতে। শীতল নালা থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা রাস্তা গেছে ডান দিক দিয়ে সোজা, আর একটা রাস্তা গেছে এই দিক থেকে সোজা। এই রাস্তা যেটা যাচ্ছে সেটা কিন্তু জল মন্দির হয়ে যায়। জল মন্দির যারা যেতে চায় তারা কিন্তু এই রাস্তা দিয়ে হয়েই যায়। আর যদি পরেশনাথ মন্দির যেতে হয় তাহলে কিন্তু এই রাস্তা ধরে যেতে হবে, ডান দিকের রাস্তা ধরে। তাহলে আপনারা সবসময় মনে রাখবেন ডান দিকের রাস্তা ধরে কিন্তু উপর দিকে এগিয়ে যাবেন, কারণ কি এই রাস্তাটা কিন্তু সোজা পরেশনাথ মন্দিরে যাচ্ছে। আর যদি এই রাস্তা ধরে যান তাহলে কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে, মানে জল মন্দির হয়ে আপনাদেরকে পরেশনাথ মন্দিরে যেতে হবে, অনেকটা কিন্তু রাস্তা এখান থেকে যেতে হবে। তাই আমরা ডান দিকের রাস্তাটা নেব। ডান দিকের রাস্তাটা একদম পুরো একদম খাড়াই উঠছে এইভাবে, ডান দিকের রাস্তা ধরে আমরা এবার যাব। চলো ফাইনালি অনেক কষ্টের পর মন্দিরের কাছাকাছি এলাম। ওই দূরে দেখা যায় মন্দির, আর একটু কিছুটা হেঁটে যেতে হবে। দেখুন নিচ থেকে যখন বাইকে করে আপনারা আসবেন উপরে, বাইক কিন্তু এখানেই থেমে যাবে। দেখুন পর পর সব বাইক রয়েছে, বাইক কিন্তু আর ওদিকে এগিয়ে যায় না। এবার যে বাইকওয়ালারা সব বসে আছে এরা আবার ভাড়া নিয়ে নিচে যাওয়ার জন্য এরা ওয়েট করছে, যদি কেউ যদি নিচে যেতে চায়। তা বাইক এত অব্দি লাস্ট। এবার এখান থেকে সোজা গিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। চলো চলো উপরে উঠে এসছি, এই নিচে বাইক ফাইক সব দাঁড়িয়ে, ওখান থেকে উঠে আসলাম দিক থেকে। এবার এখান থেকে সোজা যাব। চলো অনেকটা রাস্তা চড়াই করে এলাম, চড়াই বলতে না মানে সিঁড়ি ভেঙে 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 আসলাম। এসে কিন্তু পরেশনাথ আর 100 মিটার দেখাচ্ছে। এখানে পরপর আরো অনেক দোকান রয়েছে, ভাত খাওয়ার জন্য, ম্যাগি খাওয়ার জন্য, জল, লেবুর জল। আমরা কিছুক্ষণ আগে লেবুর জল খেলাম, 20 টাকা করে গ্লাস নিল। এই সামনে আসলাম, সামনে দেখুন আরো অনেক দোকান রয়েছে। আমাদের কিন্তু এখান দিয়ে সোজা উঠতে হবে উপরে। এই সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু উপরে উঠতে হবে। এত সিঁড়ি ভেঙে উপরে উঠলাম, সিঁড়ি আর শেষ হয় না, আবার সিঁড়ি দিয়ে আবার উপরে। তো ভিতরে একটা দোকানে খেতে আসলাম, খেতে বসলাম। এখানে নিলাম ভাত, আলু সোয়াবিনের তরকারি, পাঁপড়, আচার আর একটা ভুজিয়া। এই প্লেটের দাম পড়লো 30 টাকা, 60 টাকা। ওখানে আমরা হোটেলে ভাত খেতে বসেছিলাম, সে তখন থেকে একটা কুকুর পিছন পিছন আসছে, বসে পড়েছে। চলো আস, এই যা পিছন পিছন যাচ্ছে। ও পিছন ছাড়বে না, সত্যি পিছন ছাড়বে না। এই টুমটা দেখা হলো। এবার রাস্তা যাবে নামছে সিধা সিধা, এবার নিচের দিকে নামতে হবে। দেখো নিচে নেমেছে, এবার একটু ঢালু রাস্তা আছে না, নিচে নামতে হবে না, এটা দিন উঠতে হবে না। বাপরে রাস্তাটা এতটাই ঢালু, সাবধানে সাবধানে নামতে হবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে একদিন মানুষদের, বিশেষ করে। চলো নামি। এও নামছে লালি, লালি, কালি, ভলু, যাই হোক চলো।
এই দুটো ভাই যাচ্ছে আর ওখানে দুজন বসে আছে। এনারা কি করেছে বলবো, এনারা ওই যে শীতল নালা আছে, শীতল নালা থেকে ওরা বাঁ দিক করে বাঁ দিকে রাস্তা ধরে এসেছিল। আসার পর ওরা জল মন্দিরটা দেখে তারপরে ওরা এই রাস্তা ধরে ওরা এইভাবে এসছে। এই রাস্তাটা হলো সবচেয়ে খাড়াই রাস্তা, দেখো এরকম খাড়াই রাস্তা। তারপরে এখান থেকে কিন্তু পরেশন মন্দির হতে যেতে হবে। এর জন্য শীতল নালা থেকে সবসময় ডান দিকে রাস্তাটা ধরবেন, ধরে পরেশনাথ মন্দির হয়ে তারপরে এখান থেকে এইভাবে ঢালু রাস্তা ধরে নিচে নেমে জল মন্দিরটা দেখবেন, দেখে তারপরে মধুবনের দিকে রওনা দেবেন। এখান দিয়ে নামতে নামতে একটা দোকান পেলাম, দোকানে সব ভালো জিনিসপত্র সব রয়েছে, রান্না বান্না হচ্ছে। ওকে, এখান থেকে কিন্তু খেতে পারবে। আর কুকুরটা তো আমাদের সঙ্গে সঙ্গেই আছে। চল চল, বাপরে পুরো একদম ঢালু, একদম ঢালু। আর যদি এটা থেকে যদি আমাদের আসতে হতো তাহলে আমাদের যা জান বেরিয়ে যেত, পুরো ঢালু। তবুও কষ্ট কিন্তু হচ্ছে। রাস্তাটা ঢালু হয়েছে, কি হয়েছে নামার সময় না পায়ের পুরো মাজা মাজা খুলে যাচ্ছে। রাস্তাটা ঢালু, বাপরে বাপ। রাস্তা পুরো পাথরের রাস্তা, বড় 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 পাথর পাতা এখানে সব, পুরো পাথরের রাস্তা, কোনো প্লেন না। এই পাথরের রাস্তা দিয়ে উপর উঠতে হচ্ছে। চলো উঠি, আসো। ওই তো আসছেই, দাদা দিদিরাও আসছে। চলো উঠি। রাস্তাটা কিরকম ঘুরে যাওয়া, ডান দিকে ঘুরে গেছে। এক ঘর লাগছে, কিন্তু এক ঘর লাগছে ওই যে রাস্তা। চলো, ওখান থেকে রাস্তা ধরে এলাম, এসে ফাইনালি এখানে পৌঁছলাম। এখান থেকে ভিউটা শুধু একবার দেখুন, অসাধারণ অসাধারণ লাগছে। মানে যেতে যেতে কিন্তু এরকম ছোট ছোট টঙ্কের মতন, কিন্তু টঙ্ক বলা যায় না, মানে চরণ পাদুকা যা যা রয়েছে। এটা হলো সুমতিনাথ টঙ্ক, হ্যাঁ টঙ্কি। এক একজনের সব চরণ পাদুকা রয়েছে। ওই একটা ওখানে একটা টঙ্ক রয়েছে, আবার সামনে একটা টঙ্কের মতন রয়েছে। এই দেখুন এখানে আবার একটা টঙ্কের মতন রয়েছে। সব ছোট 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 কিন্তু টঙ্কের মতন করা আছে, সব চরণ পাদুকা রয়েছে। এই একটা দেখুন চরণ পাদুকা রয়েছে, এটা টঙ্কটা করা করেনি এখন। তা এই আমরা এখন আসলাম একটা পয়েন্টে। এই পয়েন্ট থেকে কিন্তু যে মাঝখানের যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু দিক নির্দেশ করা হয়েছে। কিরকম করা হয়েছে আমি গিয়ে বলছি। দেখুন এখানে এসে পৌঁছাবার পর এই যে দেখা যাচ্ছে শ্রী জল মন্দির, মানে এই যে রাস্তাটা, এখান থেকে কিন্তু জল মন্দির গেছে। পার্শ্বনাথ মন্দির যেখান থেকে আমরা আসলাম, এখান থেকে কিন্তু পার্শ্বনাথ মন্দির যাওয়া যায়। এখানে আরেকটা দেখুন এরকম টঙ্ক রয়েছে, গৌতম স্বামী টঙ্ক। এই হলো চন্দ্রপ্রভুর টঙ্ক, যেটা ওই যে রাস্তাটা, ওই যে যেটা দেখা যাচ্ছে ওটা হলো চন্দ্রপ্রভুর টঙ্ক। নিচে মধুবন চলে যায়, নিচে মধুবন। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে পুরো সোজা নিচে মধুবন। এই হলো এখানে ইতি। তাহলে আমরা যাবো এখান থেকে জল মন্দির দেখার জন্য। তবে জল মন্দির আমাদেরকে এখান থেকে কিন্তু নিচে নামতে হবে, নেমে আমাদেরকে জল মন্দির যেতে হবে। কিন্তু নিচে তো নেমে যাব, জল মন্দির দেখার পর আমাদের কিন্তু আবার উপরে উঠে আসতে হবে চড়াই। তখন কিন্তু আমাদের অবস্থা কাহিল হবে। পরেশনাথ কিন্তু একটি তীর্থধাম, জৈনদের জন্য এটি পবিত্র তীর্থধাম। এই পরেশনাথ মন্দিরে কিন্তু সব জৈন ধর্মীয় অবলম্বী যারা মানুষরা রয়েছেন, ধর্মীয় অবলম্বী যারা মানুষরা রয়েছেন, তারা কিন্তু আসেন। এমনি তাছাড়া কিন্তু দূর দূরান্ত থেকে প্রায় পশ্চিমবঙ্গ তো আছেই, প্রায় ভারতবর্ষের নানা জায়গা থেকে মানুষরা কিন্তু এখানে আসেন। তো এসে গেছি জল মন্দির। এই হলো জল মন্দির, একবার দেখিয়ে দিই জল মন্দির। চলো এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। আস্তে আস্তে নিচে নামছি। এই হলো জল মন্দির।
সামনে মন্দির, পুরো একদম কিন্তু শ্বেত পাথরের তৈরি একদম মন্দির। মন্দিরের উপরে প্রবেশ কিন্তু জুতা আর চপ্পল নিচে ছোড়কে, চলো জুতো চপ্পল নিচে ছাড়তে হবে। এই জল মন্দির চারিদিকে কিন্তু এরকম জলের মতন করা, চারধারে এরকম জলের মধ্যে কিন্তু জল মন্দিরটি রয়েছে। পুরো কিন্তু এরকম জল, পুরো জল, জলের উপরে এই মন্দির। আর ওই দিক দিয়ে যদি যাই, ওই দিক দিয়ে জল রয়েছে, দেখুন চারিদিকে জল। তাহলে জল মন্দির এখনো কমপ্লিট হলো। এবার কিন্তু আমরা যে রাস্তা দিয়ে নিচে নেমে এসছি এতটা, এবার কিন্তু উপরে উঠতে হবে, এবার যান বেরিয়ে যাবে। যাই হোক, উপরে উঠে এবার সোজা মধুবনের দিকে রওনা দেবো, কেন কি অন্ধকার হয়ে আসছে, মেঘ হয়ে এসছে, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, বৃষ্টি চলে আসতে পারে। তা রাত নামার আগে, অন্ধকার হওয়ার আগে আমাদেরকে মধুবন নামতেই হবে। হ্যাঁ, বড় যুদ্ধ জয় করে অতটা চড়াই উঠে সে আবার এখানে এসে পৌঁছালাম। এবার এই যে রাস্তা যাচ্ছে সোজা মধুবন, আর কোথাও দাঁড়াবো না। এবার এখান থেকে সোজা মধুবনের দিকে রওনা দেবো। আমরা ওপর থেকে নামা শুরু করেছি, যেটা বললাম মধুবন যাওয়ার রাস্তা, সেখান থেকে নামা শুরু করলাম। নিচে নামছি, কিন্তু যাই না কতক্ষণে নিচে পৌঁছাবো মধুবনে। আর ওয়েদারটা দেখাচ্ছি একবার, দেখো এই হলো ওয়েদার, পুরো মেঘ করে এসছে। এই জায়গাটা যা বাজ পড়লো, এই জায়গাটা একটু দেখলাম, আমাদের কোনো রকম এখান থেকে পুরো নামতে হবে। আর ওরা দাঁড়িয়ে বললো, আরে চলো চলো চলো, আসো গো আসো, যত তাড়াতাড়ি পারবো আমাদের নামতেই হবে নিচে। চলো, আমি একেবারে মধুবনে গিয়ে কথা বলছি, ঠিক আছে? চলো। তো চলে এসেছি পারশনাথ স্টেশনে। তা এবার মধুবন থেকে ডাইরেক্ট আমরা পারশনাথ স্টেশনে চলে এলাম। তো বন্ধুরা, পারশনাথ স্টেশনে ফিরে এসেছি। তা মধুবন থেকে কিন্তু আমরা ডাইরেক্ট গাড়ি পাইনি। কেন বলছি, কারণ কি মধুবনে এত বৃষ্টি নেমে গেছিলো, তখন আমাদেরকে বলেছিলাম, ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদেরকে নিচে নামতে হয়েছিল। তো বৃষ্টির মধ্যে আর ক্যামেরা অন করতে পারিনি। তা এখান থেকে আমি নামলাম মধুবন থেকে, প্রায় অনেক কষ্ট করে বাইকে করে নিচে নেমেছি। বাইকে প্রায় 200 টাকা করে নিয়ে নিল একজনের কাছ থেকে। তা অন্ধকারের মধ্যে, রাতের মধ্যে নেমেছি। তা নেমে কিন্তু গাড়ি পেয়ে গেছিলাম। গাড়ি আমাদেরকে রিজার্ভ করতে হলো, কোনো গাড়ি ছিল না। প্রায় 600 টাকা রিজার্ভ নিয়ে নিল, এক্সট্রা অনেক টাকা খরচা হয়ে গেলো। যাই হোক, তা কোনো রকমে ওই গাড়ি করে ডাইরেক্ট পারশনাথে চলে এসেছি। তো এবার এখান থেকে 11:28 গাড়ি আছে, দুন এক্সপ্রেস, ওই গাড়িটা ধরে সোজা হাওড়া যাব। হাওড়া আমরা পরের দিন সকালবেলা পৌঁছাবো। তা এই হলো আজকের ভিডিওটা। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, কোনো জিজ্ঞাসা থাকলেও কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তাই আজকের জন্য এতটুকুই।